একটা ছোট স্ফুলিঙ্গ কিভাবে সেটা পুরো মধ্যপ্রাচ্যকে যুদ্ধের আগুনে জ্বালিয়ে দিতে পারে। আজ আমরা ২০২৬ সালের এই কাল্পনিক ইরান যুদ্ধের গভীরে যাব আর দেখব বিভিন্ন সূত্রের তথ্যের ওপর ভিত্তি করে তৈরি এই ভয়াবহ চিত্রটা আসলে কেমন। তারিখটা ছিল ২৮শে ফেব্রুয়ারি ২০২৬, আর ঠিক সেদিনে মধ্যপ্রাচ্যে শুরু হয়ে গেল এক নতুন যুদ্ধ। ভাবুন, কে একটা ঘটনা, আর তাতেই যেন পুরো অঞ্চলের ভাগ্য ওলটপালট হয়ে গেল। যুদ্ধ তো শুরু হলো, কিন্তু এর কয়েক ঘণ্টার মধ্যেই তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জনগণের জন্য একটা বার্তা দিলেন। আর তার কথা শুনলেই বোঝা যায় এই সংঘাতের একটা বড় লক্ষ্য ছিল ইরানের সরকার বদলে ফেলা, মানে একেবারে সরাসরি আহ্বান, যা কিনা যুদ্ধের উদ্দেশ্যটা প্রথম থেকেই পরিষ্কার করে দেয়। তো চলুন এখন গভীরে যাই, দেখি ঠিক কি ঘটেছিল সেদিন, মানে ২৮শে ফেব্রুয়ারি। কিভাবে একটা সমন্বিত আক্রমণ পুরো মধ্যপ্রাচ্যকে এমন একটা ভয়ঙ্কর যুদ্ধের মধ্যে ফেলে দিল। সময়টা ছিল ইরানের স্থানীয় সকাল ৯:৪৫। হঠাৎ করেই আমেরিকা আর ইসরায়েল একসাথে বিমান হামলা শুরু করল। আমেরিকার অভিযানের কোড নেম ছিল অপারেশন এপিক ফিউরি, আর ইসরায়েলেরটা অপারেশন রোরিং লায়ন। ওদের মূল টার্গেট ছিল তেহরান, ইস্ফাহান আর কোম শহরের মতো গুরুত্বপূর্ণ জায়গা, মানে সামরিক আর সরকারি স্থাপনাগুলো। কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা ছিল প্রথম হামলাতেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। শুধু তাই নয়, এর সাথে চলছিল ভয়ঙ্কর সাইবার অ্যাটাক। ইরানের ইন্টারনেট ব্যবস্থা প্রায় পুরোটাই ভেঙে পড়েছিল। দেশটা যেন একরকম গোটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আচ্ছা, এই যুদ্ধটা কিন্তু হুট করে একদিনে শুরু হয়ে যায়নি। এর পিছনে ছিল দশকের পর দশক ধরে জমে থাকা শত্রুতা, আর শেষ কয়েক সপ্তাহে তো উত্তেজনা চরমে পৌঁছেছিল। চলুন এবার একটু পেছনে ফিরে তাকাই, দেখি ঠিক কি কারণে এই সংঘাতটা প্রায় অনিবার্য হয়ে উঠেছিল। দেখুন পরিস্থিতিটা কত দ্রুত হাতের বাইরে চলে যাচ্ছিল। ২০২৫ সালের ডিসেম্বরে অর্থনৈতিক সংকটের জেরে ইরানে ১৯৭৯ সালের পর সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়। পরের মাস মানে জানুয়ারিতেই সরকার হাজার হাজার বিক্ষোভকারীকে হত্যা করে সেই আন্দোলনকে একেবারে গুড়িয়ে দেয়। আর ফেব্রুয়ারিতে কি হলো? আমেরিকা ২০০৩-এর ইরাক যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে তাদের সবচেয়ে বড় সামরিক সমাবেশ ঘটালো। কিন্তু সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো, যুদ্ধ শুরুর ঠিক আগের দিন মানে ২৭শে ফেব্রুয়ারি আমেরিকা আর ইরানের মধ্যে শেষবারের মতো একটা পারমাণবিক আলোচনাও হয়েছিল। ওই শেষ আলোচনার ব্যাপারে কিন্তু দুটো একেবারে ভিন্ন গল্প শোনা যায়, যা পুরো ব্যাপারটাকে আরও জটিল করে তোলে। একদিকে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন আলোচনা নাকি সফল হয়েছিল, ইরান নাকি ইউরেনিয়াম সমৃদ্ধ করবে না বলে রাজিও হয়েছিল। তার কথা অনুযায়ী শান্তিতেও প্রায় চলেই এসেছিল। কিন্তু অন্যদিকে মার্কিন দূত যা বলছেন তা একেবারে উল্টো। তার মতে ইরান আলোচনা শুরুই করেছিল তাদের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার নিয়ে। তো বুঝতেই পারছেন যুদ্ধের ঠিক আগে কি পরিমাণ উত্তেজনা আর ধোঁয়াশা তৈরি হয়েছিল। আমেরিকা ইসরায়েল হামলা তো করল, কিন্তু ইরানও ছেড়ে দেওয়ার পাত্র ছিল না। তারাও পাল্টা জবাব দিল, এবং এমনভাবে দিল যে পুরো অঞ্চলটাই একটা ভয়ঙ্কর যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়ল। চলুন এবার দেখি ইরানের সেই প্রতিশোধটা ঠিক কতটা ব্যাপক ছিল। এ ব্যাপারে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একটা বিশ্লেষণ খুব গুরুত্বপূর্ণ। তারা বলছে, দেখুন, ইরান যে ইসরায়েলে মিসাইল হামলা করবে এটা তো সবাই ধারণা করেছিল, কিন্তু তারা যে এতগুলো জায়গায় একসাথে হামলা চালাবে সেটার ব্যাপকতা ছিল সত্যি নজিরবিহীন। ইরানের এই পাল্টা অভিযানের নাম ছিল অপারেশন ট্রু প্রমিস 4। তারা শত শত ড্রোন আর ব্যালিস্টিক মিসাইল ছুটতে শুরু করে। তাদের প্রধান টার্গেট ছিল মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো, যেমন বাহরাইন, কাতার, আরব আমিরাত, কুয়েত, ইরাক আর সৌদি আরব। এখানেই শেষ নয়, ইসরায়েল, কুয়েত, আরব আমিরাত এমনকি ওমানের সাধারণ মানুষের স্থাপনাতেও হামলা হয়। যুদ্ধটা আরও ছড়িয়ে পড়ে যখন সাইপ্রাসের একটা ব্রিটিশ ঘাঁটিতে আর আজারবাইজানেও ড্রোন গিয়ে পড়ে। আর অর্থনৈতিকভাবে কোণঠাসা করতে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, যার ফলে বিশ্বজুড়ে তেলের সাপ্লাই প্রায় বন্ধ হয়ে যায়। এর মধ্যে আবার হেজবুল্লাহ ইসরায়েলের ওপর হামলা শুরু করে, আর লেবাননেও নতুন করে যুদ্ধ বেঁধে যায়। শুধু একটা সংখ্যা বলি তাহলে পরিস্থিতিটা বোঝা যাবে। সংখ্যাটা হলো ২০৩৪। ভাবা যায়, মাত্র ৫ই মার্চের মধ্যে ইরান উপসাগরীয় দেশগুলোর দিকে ২০০০-এরও বেশি মিসাইল আর ড্রোন ছুড়েছিল। এই একটা তথ্যই বলে দেয় ইরানের পাল্টা আক্রমণ কতটা মারাত্মক ছিল। আর এই ধরনের হামলার একটা মানবিক মূল্য তো থাকেই। দেখুন, প্রথম দিকেই কুয়েতে ৪ জন, আরব আমিরাতে ৩ জন আর বাহরাইনে ২ জন সাধারণ মানুষ মারা যান। মানে যুদ্ধ শুরু হতেই তার আঁচ গিয়ে পড়ল প্রতিবেশী দেশগুলোর ওপর। আচ্ছা, একটা ব্যাপার কিন্তু খুব অদ্ভুত। যুদ্ধের কারণ হিসেবে যা যা বলা হচ্ছিল আর বাস্তবে যা ঘটছিল, দুটোর মধ্যে যেন আকাশ পাতাল তফাত। তো প্রশ্নটা হলো, এই যে ঘোষিত লক্ষ্য আর মাঠের বাস্তবতা,
এর মধ্যেকার ফারাকটা ঠিক কী ছিল? মার্কিন আর ইসরায়েলি কর্মকর্তারা কিন্তু এই যুদ্ধের জন্য বিভিন্ন সময় বিভিন্ন যুক্তি দিয়েছেন। যেমন প্রথমে তারা বলল এটা নাকি ইরানের আসন্ন হুমকি ঠেকানোর জন্য, তারপর শোনালো ইরানের মিসাইল আর সামরিক শক্তি ধ্বংস করতে হবে। এরপর আবার এলো পারমাণবিক অস্ত্রের প্রসঙ্গ, যে ইরানকে কোনোভাবেই পরমাণু বোমা বানাতে দেওয়া যাবে না। আর সবশেষে তো সরাসরি সরকার পরিবর্তনের কথাই বলা হলো। এই যে বারবার কারণগুলো বদলাচ্ছিল, এতে যুদ্ধের আসল উদ্দেশ্য নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়। আর অন্যদিকে এই যুদ্ধের সবচেয়ে বড় মূল্যটা দিচ্ছিল ইরানের সাধারণ মানুষ। ইরানি রেড ক্রিসেন্টের একটা হিসাবে দেখা যায় ৬ মার্চের মধ্যেই ইরানে ১৩৩২ জন মানুষ মারা গিয়েছিল। আসলে এই সংখ্যাটা হয়তো পুরো ভয়াবহতার একটা ছোট অংশ মাত্র। এই টেবিলটা দেখুন, এটা পুরো পরিস্থিতিটাকে একবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। একদিকে বলা হচ্ছে উদ্দেশ্য হলো সামরিক ক্ষমতা ধ্বংস করা, ইরানের মানুষকে সমর্থন দেওয়া, স্থিতিশীলতা আনা। আর বাস্তবে কি হচ্ছে? ১ ডজনেরও বেশি দেশে যুদ্ধ ছড়িয়ে পড়েছে, ইরানে ১১০০র বেশি সাধারণ মানুষ মারা গেছে, বিশ্ব বাণিজ্য প্রায় অচল। এমনকি মার্কিন কর্মকর্তারা নিজেরাই স্বীকার করছেন যে তাদের আসলে কোনো স্পষ্ট কৌশল বা শেষ লক্ষ্য ছিল না। আর খরচের কথা যদি বলি, সেটাও কিন্তু কম নয়। আমেরিকার জন্য এই যুদ্ধের আনুমানিক খরচ ছিল, শুনলে অবাক হবেন, প্রতিদিন $1 বিলিয়ন। তো এত কিছুর পর যে প্রশ্নটা সবচেয়ে বড় হয়ে দেখা দেয়, সেটা হলো এই যুদ্ধে বিজয় বলতে আসলে কি বোঝানো হচ্ছে? এই যে একটা আঞ্চলিক যুদ্ধ, এর শেষটা কোথায়? চলুন শেষ অংশে আমরা এই অস্পষ্টতা নিয়েই কথা বলি। ৬ মার্চ প্রেসিডেন্ট ট্রাম্পের একটা ঘোষণা পরিস্থিতিকে আরও জটিল করে দিল। তিনি সাফ জানিয়ে দিলেন ইরানের সাথে কোনো চুক্তি হবে না যদি না তারা বিনা শর্তে আত্মসমর্পণ করে। মানে বুঝতেই পারছেন, এই ধরনের দাবি আসলে একটা লম্বা আর রক্তক্ষয়ী যুদ্ধের পথ তৈরি করে দেয়। দেখুন, যে কোনো যুদ্ধের একটা থিওরি অফ ভিক্টরি থাকতে হয়, মানে জেতার পর কি হবে তার একটা পরিষ্কার ধারণা। কিন্তু ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বলছে ওয়াশিংটন আসলে কি চেয়েছিল সেটাই পরিষ্কার ছিল না। তারা কি ইরানের সামরিক ক্ষমতা পুরোপুরি ধ্বংস করতে চেয়েছিল, নাকি একটা নতুন চুক্তি করতে চেয়েছিল, অথবা তারা কি চেয়েছিল দেশে একটা নতুন সরকার আসুক? এই তিনটার কোনোটাই স্পষ্ট করে বলা হয়নি। সব মিলিয়ে এই কাল্পনিক সংঘাতটা আমাদের একটা খুব কঠিন প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। একটি সূত্র যেমনটা বলছে, ইতিহাস কি তাহলে আবারও ট্র্যাজেডি আর রক্ত দিয়ে লেখা হচ্ছে? এই প্রশ্নটা কিন্তু শুধু এই কাল্পনিক যুদ্ধের জন্য নয়, বরং আমাদের সবাইকে এর গভীরতা আর পরিণতি নিয়ে ভাবতে বাধ্য করে।